তাহলে কথা দাও আমায়, আর কখনো দুঃখী থাকবে না তুমি। সব সময় মনে রাখবে, নিজের জন্য হলেও তোমাকে বেঁচে থাকতেই হবে। হ্যাঁ, কথা দিলাম। তোমার কাঁধে আমার বেঁচে আছি তোমার ভালোবাসায়। পৃথিবীর সমস্ত সাহিত্য সৃষ্টির এক স্বচ্ছ দর্পণ হলো বাংলা সাহিত্য। সেই বাংলাকে কেন্দ্র করেই দূর দূরান্তের গ্রন্থাগার থেকে সংগ্রহিত কিছু অনবদ্য সৃষ্টি নিয়ে আমাদের এই বিশেষ প্রচেষ্টা। প্রেম, ভয়, হাসি, অভিমান সবেতেই থাকে এক রহস্যের নির্যাস। তাই সেই রহস্যকে আগলে রাখতে আমাদের প্রতিস্থাপন রাহস্যিক অরিজিনালসে আপনাদের স্বাগত। এখানে আমরা আপনাদের উপহার দেব অপ্রকাশিত এবং একেবারেই নতুন কিছু গল্প। আমাদের আজকের নিবেদন সায়ন সরকারের লেখা কথা দিলাম। মাথায় রাখবেন, গল্পে দেখানো স্থান, কাল, চরিত্র বাস্তবের সঙ্গে সম্পর্কিত নয়। যদি বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকে তাহলে তা সম্পূর্ণভাবেই কাকতালীয়। আমাদের শ্রোতাদের বলে রাখি, এই গল্পে কিছু অমার্জিত ভাষার উল্লেখ আছে, তাই নিজ দায়িত্বে সম্পূর্ণটা উপভোগ করুন। গল্পের সূত্রধার আমি, অনিন্দিতা। শুরু হচ্ছে কথা দিলাম। কৌস্তব আজ ফিরছে। বাড়ি থেকে হোস্টেলে একটা ফোন আসে কৌস্তবের। তাড়াহুড়ো করে চলে গেল বাড়ির পথে। আজ যেন ওর বাড়ি ঘিরে গেছে নিস্তব্ধতায়। চারিদিকে লোকজনের কোলাহল, তাও যেন কানে কিছু শুনতেই পাচ্ছে না কৌস্তব। নিজের পাড়াতেও লোকজন এমনভাবে দেখছে তাকে যেন সে নতুন এখানে। তারও যেন মনে হচ্ছে এক নতুন পরিবেশে পা দিয়েছে সে। নিজের বাড়িও যেন অচেনা মনে হচ্ছে তার। এক অদ্ভুত অন্ধকার ঘিরে ফেলেছে বাড়িটা। চারিদিকে লোকজন ভিড় করে দাঁড়িয়ে নানান রকম আলোচনা করছে। কৌস্তব মৃদু পায়ে অল্প অল্প করে হেঁটে যাচ্ছে বাড়ির দিকে। কে জানে কি অপেক্ষা করে আছে তার জন্য আজ। কৌস্তবরা বেশ বড় লোক। সে আর তার বাবা পরিতোষ দুজনে থাকে ওই অত্ত বড় বাড়িটায়। লোকের মুখে শুনেছে আগে নাকি কিংসুক সেন বলে একজন থাকতেন এখানে। তার কর্মচারী ছিলেন পরিতোষবাবু। এখন তার মৃত্যুর পর পরিতোষবাবুর কাছেই এই সব সাম্রাজ্য। চাকর হরিদা বাগানে একটা ছোট্ট ঘরে থাকলেও পুরো বাড়িটার খেয়াল রাখে। বাড়ির নিচের তলায় সারি সারি ছোট ঘর, যেখানে আগে নাকি কিছু গরিব মানুষদের থাকার জায়গা করে দেওয়া হয়েছিল। আর সামনের দিকে রয়েছে একটা বিরাট ড্রয়িং রুম, ওপরে একটা রাজশাহী ঝুমুর। উপরতলার 4টে ঘরের একটা কৌস্তবের, বাকি 3টি পরিতোষবাবুর। পরিতোষবাবু তার ছেলেকে কখনোই পছন্দ করে না। কৌস্তব ভাবে তার মায়ের মৃত্যুর জন্য হয়তো তার বাবা তাকেই দায়ী করে, তাই তার সাথে এত বাজে ব্যবহার করে। মাধ্যমিকের পর সে চলে যায় হোস্টেলে। সেখানেই তার উচ্চ মাধ্যমিক। পরীক্ষার পর একটা লম্বা ছুটি পায় কৌস্তব, কিন্তু তার কোনোভাবেই বাড়িতে যেতে ইচ্ছে করে না। কারণ সে মনে করে যদি বাড়ি যায় তবে শুধু দুর্ব্যবহারই পাবে। পরিতোষবাবু যতই দুর্ব্যবহার করুক, কৌস্তব তাকে বড্ড ভালোবাসে। মা হারা ছেলে যখন বাবার কাছেও পর হয়, তখন সেই দুঃখ সীমাহীন হয়ে পড়ে। আজ সকালবেলা তার ডাক পড়ে বাড়িতে। হরিদা ফোন করে জানায় তার বাবার অসুখ করেছে, তাই তাকে শীঘ্রই আসতে হবে। শীঘ্রই মানে শীঘ্রই। কিন্তু আগের দিন রাতেই তো তার বাবা তাকে ফোন করে জানায় যে সে তার জন্মদিন সেলিব্রেট করতে ইচ্ছুক। কাল যেন সে অবশ্যই বাড়িতে উপস্থিত হয়। তাহলে আজ তার বাবার কি এমন হতে পারে? সারা রাত ভীষণ খুশি ছিল সে। তবে কি এবার ওর বাবা ওকে বুঝতে পেরেছে? তবে এবার কি ওর বাবা ওকে আর দায়ী করে না তার মায়ের মৃত্যুর জন্য? কৌস্তবের জীবনের সবথেকে খুশির দিন হতো আজ। তার বাবাকে সে এর আগে এরকম খুশি কখনো দেখেনি।
সেদিন ফোনের মধ্যেও কৌস্তব বুঝতে পারে যে তার বাবা খুব খুশি তাকে নিয়ে। তবে আজ তিনি আত্মহত্যা করবেন কেন? হ্যাঁ, ড্রয়িং রুমের মধ্যে একটা নিথর বডি ঝুলে আছে। চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে, জিভটা সামনের দিকে বেরিয়ে লাল হয়ে ঝুলে আছে। হাতের আঙুলগুলো এঁকে বেঁকে কালচে হয়ে পড়েছে। ঠোঁটের কোণ দিয়ে চুইয়ে চুইয়ে পড়ছে রক্তলালা। চুলগুলো এবড়ো খেবড়ো, গায়ের চেক জামা ঘামে ভিজে এবং পরনের লুঙ্গি বেয়ে ঝরে পড়েছে মূত্র। পুরো ঘর মৃত্যুর এক নোংরা পচা সিক্ত গন্ধে ভরে গেছে। এরকমটা তো কখনোই হওয়ার ছিল না। তবে কি আজ ওকে পছন্দ করে না বলেই ওর বাবা এমন করেছে? হ্যাঁ, কৌস্তবের বাবা আজ তাদের সব সম্পর্ক ছেড়ে চলে গেছে। বাবাকে ড্রয়িং রুমের মধ্যে ঝুলে থাকতে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে, তার গা গুলিয়ে উঠছে। সে যতবার সেই মৃত শরীরটার দিকে তাকাচ্ছে ততবার মনে হচ্ছে যেন সেই অদ্ভুত কালচে রক্ত ভরা চোখগুলো রাগে ঘেন্নায় তার দিকেই তাকিয়ে আছে। চাকর হরিদা তাড়াতাড়ি করে পুলিশ ডাকে। পুলিশ আসে এবং তারা বডিটা পোস্টমর্টমের জন্য পাঠায়। এদিকে ইন্সপেক্টর সিনহার ওপর দায়িত্বভার পড়ে পুরো কেসটার স্টাডি করার। সকাল থেকেই প্রচুর প্রশ্নের উত্তর দিতে হয় কৌস্তবকে। তার বাবার বা তার কোনো শত্রু ছিল কিনা, সে বা তার বাবার মধ্যে সম্পর্ক কেমন ছিল, দূরে কোথাও তাদের কোনো আত্মীয় আছে কিনা, সে কাউকে সন্দেহ করে কিনা, আরও কত কি। আর পারছে না। কৌস্তব এত উত্তর দিয়ে এবার ক্লান্ত। এবার সে বিষণ্ণ অবস্থায় একা ঘরে বসেছিল। কিন্তু এখন আর ওই গুমোট বাড়িটায় থাকতে ইচ্ছে করছে না তার। এবার এই গুমোট বাড়িটার থেকে বেরোবার সিদ্ধান্ত নেয় সে। গাড়ির চাবিটা হাতে নেয় এবং তার চাকর হরিদা জিজ্ঞেস করে, দাদাবাবু বেরোচ্ছেন কোথাও? হ্যাঁ হরিদা, তুমি জেগে থেকো না, ঘুমিয়ে পড়ো, আমার ফিরতে একটু দেরি হয়ে যাবে। নিজের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। কোথায় যাবে কিছুই জানে না। শেষে একটা ক্যাফের সামনে দাঁড়ায়। রাস্তার উপর জনকোলাহলবিহীন একটা ছোট্ট ক্যাফে। ক্যাফের কোণার একটা সিটে গিয়ে কৌস্তব বসে। জীবনে প্রথমবার একটা ড্রিঙ্ক অর্ডার করে এবং সেটি পান করতে করতে বসে বসে ভাবে কতটা ঘেন্না করে তার বাবা তাকে, যে তার বাবা তাকে এতটাই অপছন্দ করে যে নিজের প্রাণ পর্যন্ত ত্যাগ করে দিল শুধুমাত্র তার জন্য। এখন তার বাবার সম্পত্তি বাদে তার কাছে আর কিছুই নেই। কৌস্তবের পাশের টেবিলে কিছু লোকে ড্রিঙ্ক করছে এবং আড্ডা দিচ্ছে। এমন সময় হঠাৎ একটা মৃদু স্বর ভেসে এলো পাশ থেকে। আচ্ছা, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? একটি মেয়ের গলা। কৌস্তব আর চোখে তাকিয়ে যেটুকু দেখল সেটুকুর বর্ণনা যদি দিতে হয় তবে তা এরকম। পরনে একটি লাল চুড়িদার, অপরূপ সুন্দরী, পায়ে নুপুর এবং চোখে আলতো করে লাগানো কাজল। তবে চোখ দুটোকে রক্ষা করছে তার দুপাশ দিয়ে ছড়িয়ে থাকা কালো এলো চুল। বয়সে হয়তো কৌস্তবের সমান সমান বা বেশিই হবে। কৌস্তব একবার তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। আবার তার কাছে আরেকটি প্রশ্ন ছুড়ে দিল মেয়েটি। তুমি কি একাই বসে আছো? আমি কি এখানে একটু বসতে পারি? আসলে আমি একটু একা। ঠিক একা বসতে ভালো লাগে না, তাই তো আজ আমার বড্ড খুশির দিন, সেলিব্রেট করতে এসেছি। আরে কি হলো? অনেক দুঃখী দেখছি। তুমি এত স্যাড কেন? সে অনেক কথা, থাক। আচ্ছা এই শোনো না, আমার পার্সটা আমি আনতে ভুলে গেছি। কিছু অর্ডার করবে আমার জন্য প্লিজ? এই ওয়েটার, ইনি যা বলছেন একটু অর্ডারটা নিয়ে নিন তো প্লিজ। আচ্ছা, আপনি একটা চিজ পিৎজা দিন, তবে ভেজিসে ক্যাপসিকাম দেবেন না, আর একটা হট চকলেট আর কফি উইথ নো সুগার। আজ আমি যদি এই অবস্থায় না থাকতাম
হয়তো এটাই অর্ডার করতাম। আরে আমি তো আগেই বললাম যে আমার আজ সেলিব্রেট করার দিন, তাই আমি আগেই খেয়ে নিয়েছি। এগুলো সব আমি তোমার জন্যই অর্ডার করেছি। নাও এবার তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। না, আমি খাবো না, ঠিক ইচ্ছে করছে না। শোনো কৌস্তব, খাবারের ওপরে দুঃখ প্রকাশ করলে কি তুমি শান্তি পাবে? এই দেখো, ড্রিঙ্কস করে শুধু আরো বেশি করে অতীতে ডুবে যাবে, আর অতীত আমাদের সব থেকে বেশি আঁকড়ে ধরে রাখে। এই দেখো না, আজ আমি স্থির করেছি আমার সব অতীত ভুলে যাব। নতুন সকালে এক নতুন আমিতে পরিবর্তন হব। আমার আর কেউ নেই, সত্যি বলতে বেঁচে থাকার ইচ্ছে পর্যন্ত চলে গেছে। কি নিয়ে বা বাঁচবো আমি? তুমি এত ভেবো না, নিজের জন্য বেঁচে থাকো। এত ভালো জীবন উপভোগ করার অধিকার সবাই পায় না কৌস্তব। এই বলে কৌশিকী ক্যাফেটার বাইরে এসে দাঁড়ালো। কৌশিকী বেরিয়ে যাওয়ার পর কৌস্তব খাবারগুলোর দিকে তাকাতেই মৃত বাবার মুখটা তার চোখের সামনে ভেসে উঠল, আর একটা চাপা কষ্ট তার দু চোখ বেয়ে ঝরতে লাগলো। ওয়েটারকে ডেকে বিলটা মিটিয়ে বেরিয়ে এলো বাইরে। সেখানে দেখলো এক অপরূপ সুন্দরীকে। ঝোড়ো হাওয়ায় গাছের শুকনো পাতাগুলো উড়ে চলেছে, কখনো মেয়েটির গালে পায়ে হাতে ছুঁয়ে আবার উড়ে চলেছে নিজের গন্তব্যে। প্রকৃতির এক অদ্ভুত তাচ্ছিল্য যেন চোখে পড়েছে কৌস্তবের। কখনো মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে, আবার কখনো বাতাসটা সরে যাওয়াতে পরিবেশটা থমকে যাচ্ছে। আপনি কোথায় থাকেন, কি নাম আপনার, কিছুই তো বললেন না। আমার নাম কৌশিকী। বাবার মৃত্যুর পর শুধু একটা ভাই বাদে আমার আর কেউ নেই। অবশ্য কাল থেকে তার সাথে কোনো যোগাযোগ থাকবে না আমার। অর্থাৎ তুমিও আমার মতো একা হয়ে যাবে, তাই তো? আসলে কৌস্তব, এই পৃথিবীতে কেউ কারণ নয়। একটা ক্ষীণ মায়ার সুতোয় আমরা সবাই বাঁধা, আর সেই সুতোটা যেদিন ছিঁড়ে যাবে আমরা সবাই মুক্ত হয়ে যাব। কোথায় বা যাব? সেই তো একাকিত্ব জাঁকিয়ে বসবে, সমস্ত দুঃখ চাপড়ে ধরবে আমায়। জানো, জীবন একটা আইসক্রিমের মতো, যদি টেস্ট না করো তবে তা গলে নষ্ট হয়ে যাবে। তাই যে সুযোগটা পেয়েছো কৌস্তব, সেটা ভালো করে উপভোগ করে নাও। উপভোগ করব? তবে কি নিয়ে? শুধু টাকা দিয়ে কি বেঁচে থাকা যায়? আজ আমার জীবনে কারো সাথে কোনো সম্পর্ক নেই। আজ যে আমি বড্ড একা। এই পৃথিবীতে সবাই একা। তোমার কাছে যা আছে তা বহু মানুষের স্বপ্ন। তোমার বাবার স্বপ্ন ছিল বহু মানুষের সেবা করবার। তুমি একেবারেই ভুল বললে। আমার বাবা একেবারেই ভালো মানুষ তো ছিল না। আচ্ছা তুমি অনেকবার আমার নাম ধরে ডাকলে। তুমি কি আমায় চেনো? তোমার বাবা তোমাদের বাড়ির নিচের তলাটা সম্পূর্ণ গরিবদের জন্য দান করে দিয়েছিল, আর তিনিও হয়তো চাইবেন তুমিও তাই করো। আর বাকি রইল আমি কি করে জানলাম? সেগুলো আজ না হয় থাক, কাল অনেক কিছু জানতে পারবে তুমি। তুমি খুবই জটিল একজন মানুষ। কি বলছো কিছুই বুঝতে পারছি না। তোমাকে খুব কাছের মনে হচ্ছে, আবার কখনো খুবই আশ্চর্যকর। এই দেখো, আবার বৃষ্টি শুরু হলো যে। তুমি এসো, তোমাকে কোথায় ছাড়তে হবে বলো, আমি ড্রপ করে দিচ্ছি। আমায় ব্রিজের কাছে ছাড়লেই হবে। গাড়িটা স্টার্ট দিল কৌস্তব। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা যেন অগ্নিস্ফুলিঙ্গের মতো পড়ছে উইন্ডশিল্ডটায়। মন্থর গতিতে বৃষ্টির বুক চিরে গাড়িটা চলতে লাগলো তার গন্তব্যের উদ্দেশ্যে। স্ট্রিট লাইটের আলো যখন পড়ছে গাড়িটায়, এক অপরূপ মনোরম পরিবেশ সৃষ্টি হচ্ছে। আচ্ছা, আপনি কি করেন? আমি নিজের মনস্কামনা পূর্ণ করি। কি বললে ঠিক বুঝলাম না আমি। আরে ভবঘুরে, যখন যা ইচ্ছে হয় তাই করি। আচ্ছা, এবার একটু মিউজিকটা চালাই।
এই গানটা আমার খুব প্রিয় একটা গান। তার উপরে বৃষ্টিতে সত্যি অসাধারণ লাগছে। সারাদিনের ধকলের পর এখন যেন একটু ফ্রেশ লাগছে নিজেকে। হয়তো দিন শেষে একটু হলেও ঘুমোতে পারবো আজ। তাহলে কথা দাও আমায়, আর কখনো দুঃখী থাকবে না তুমি। সব সময় মনে রাখবে নিজের জন্য হলেও তোমাকে বেঁচে থাকতেই হবে। হ্যাঁ, কথা দিলাম। আচ্ছা, তুমি এরপর আবার কবে মিট করবে? আর কখনো নয়, এটাই শেষ দেখা। এ কি, তুমি কাঁদছো কেন? আসলে এতদিন পর কারোর সঙ্গে এত কথা বললাম আমি। তোমাকে আমি কখনোই ভুলবো না। তুমি আমার জীবনের এমন একজন বন্ধু যে সবচেয়ে বড় বিপদের সময় আমার পাশে থেকেছে। তুমি আমায় বেঁচে থাকার একটা নতুন কারণ দিয়েছ। আচ্ছা, তাহলে কথা দাও আমাদের বন্ধুত্বটা কখনো ক্ষীণ হয়ে যাবে না। একবার বন্ধু বলছো, আবার একবার ধন্যবাদ দিচ্ছ। বাহ! তবে হ্যাঁ, কথা দিলাম যে কখনো আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না। যে কোনো সম্পর্ক আমাদের মধ্যে থাক বা না থাক, আমাদের বন্ধুত্বটা চিরকাল থাকবে। ব্রিজ এসে গেছে, তাহলে আজ আমি আসি। কৌস্তব গাড়িটা রাস্তার পাশে দাঁড় করায়। কৌশিকী ব্রিজের পাশ বরাবর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে নিজের গন্তব্যে। গাড়ির সামনের দর্পণ ভেদ করে কৌস্তব দেখছে কৌশিকী যেন লীন হয়ে যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টির এক একটা ফোঁটায়। কৌস্তবের অনেকটা ক্লান্ত লাগছে এখন। বাড়ি না গিয়ে গাড়িতেই কিছুটা ঘুমিয়ে নেয় সে। ঘুম থেকে উঠে দেখছে ভোর হয়ে গেছে। এবার তাকে বাড়ি ফিরতে হবে। বাড়ির উদ্দেশ্যে রওনা হলো কৌস্তব। বাড়ি ফিরে দেখছে পুলিশ তার বাড়িতে উপস্থিত। ইন্সপেক্টর সিনহা বেশ গম্ভীরভাবে সব পেপারগুলো চেক করছেন এবং তাকে দেখে বললেন, কৌস্তব, তোমার সাথে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। এই রজত, এক গ্লাস জল আনো তো। কি হয়েছে স্যার? খুবই আর্জেন্ট বলে মনে হচ্ছে। তোমার বাবা, পরিতোষবাবু নিজেকে অনেক আটকাবার চেষ্টা করেছেন। শেষে একাই পাগল হয়ে গিয়ে আত্মহত্যা করেছেন। তবে এগুলো তো আমি জানি। আর তারপর ওই পরিতোষবাবু, বাবা, আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না স্যার। ইন্সপেক্টর সিনহা বেশ গম্ভীর লোক। পকেট থেকে একটা সিগার বের করলেন। দেশলাইয়ের একটা ঘর্ষণে সেটি জ্বালালেন এবং একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর সমস্তটা এক এক করে কৌস্তবকে বলতে লাগলেন। আসলে পরিতোষবাবু তোমার আসল বাবা নন। তোমার বাবা কিংসুক সেন। তোমার যখন মাত্র 2 বছর বয়স, পরিতোষ তোমার বাবা মাকে খুন করে এবং তোমার 8 বছরের দিদিকেও নৃশংসভাবে মারে। এই পেপারগুলো চেক করো। এখানে স্পষ্টভাবে লেখা আছে কিংসুক সেনের ছেলে তুমি। তোমার বাবার এই 2 নম্বর ঘরে, যেখানে তিনি তার সব অফিসের কাজকর্ম করতেন, সেখানেই এগুলো সব লুকোনো ছিল। হ্যাঁ, বেশিরভাগটাই নষ্ট হয়ে গিয়েছে। খুব কম নথি পেয়েছি আমরা। তবে তাই যথেষ্ট যে প্রমাণ করে এগুলো সত্যি। তোমার বাবা আজ হয়তো তোমাকেও খুন করে ফেলতেন। ওনার টেবিলে ঘুমের ওষুধের গুঁড়ো পাওয়া যায়, তাও আবার প্রচুর মাত্রাতে। প্রথমে আমরা ভেবেছিলাম সেটি হয়তো তার নিজের জন্য, তবে সবার শেষে আমরা এই উইলটা পাই
যাতে লেখা আছে তোমার বাবার সব সম্পত্তি তোমার হয়ে যাবে যখন তোমার 18 বছর হবে, এবং যেহেতু পরিতোষবাবু তোমায় দত্তক নিয়েছেন, তাই তোমার মৃত্যুর পর সেই সব সম্পত্তি হয়ে যাবে পরিতোষবাবুর। সেই কারণেই তিনি হয়তো শুধুমাত্র তোমার সাবালক হওয়ার অপেক্ষায় ছিলেন, আর আগের দিন রাতে হয়তো এত আনন্দের ঠেলাতেই পাগল হয়ে গিয়ে আত্মহত্যা করেছেন। ও হ্যাঁ, আরেকটা কথা, পরিতোষবাবুকে অনেকবার দেখা গেছে উনি নিজেই নিজের সাথে কথা বলছেন, আর আজ ক্যাফের সিসিটিভিতেও তোমাকে তাই দেখলাম। কারোর সাথে একটা কথা বলছিলে। তোমার মাথা ঠিক আছে তো? কৌস্তব নিজেকে প্রায় হারিয়ে ফেলে। ও কিছুই ডাইজেস্ট করতে পারে না। ইন্সপেক্টর সিনহার প্রশ্নটা যেন কানেই তুলল না কৌস্তব। কৌস্তবের নজর যায় তাদের ফ্যামিলি ফটোর উপরে। মাথাটা ঝিমঝিম করে ওঠে, কপালে বিন্দু বিন্দু করে ঘাম জমতে থাকে, হাত পা ঠান্ডা হয়ে আসে, শরীর যেন আর কাজই করতে চায় না তার। সে সেখানে দেখে একটি বাচ্চা মেয়ে, লাল চুড়িদার পরা, খোলা চুল এবং চোখে আলতো কাজ। এই পোশাক যেন কোথায় একটা দেখেছে ও। হ্যাঁ, কাল রাতেই ও যার সাথে এতটা সময় কাটিয়েছে তাকে পুরো হুবহু এই রকমই দেখতে। তার মানে তার মরা দিদি তাকে সাহায্য করার জন্য এসেছিল। কৌস্তব সবটা বুঝতে পারে যে তার দিদি তাকে তার শয়তান বাবার হাত থেকে মুক্তি দিয়েছে এবং নিজেও মুক্তি পেয়েছে। কিন্তু কিন্তু এই কথাটা সে কাউকে বলতে পারবে না, কারণ সে নিজেও বিশ্বাস করে উঠতে পারছে না এই পুরো ব্যাপারটা। কৌস্তব এবার সিসিটিভি চেক করার সিদ্ধান্ত নিল। আগের দিন কৌশিকী অমাবস্যার রাতে ঠিক কি হয়েছিল পরিতোষবাবুর ঘরে। কৌস্তব সিসিটিভিতে দেখে নিস্তব্ধ রাতে পরিতোষবাবু তার লেখার টেবিলে বসে এক অস্বাভাবিক আনন্দে মেতে উঠেছে। টেবিলের মধ্যে কিছু সাদা সাদা ট্যাবলেট গুঁড়ো করছেন তিনি। পাশে রাখা পাটের পাক দেওয়া দড়ি হাতে নিয়ে কি যেন সব বক বক করে চলেছেন। ষোলোটা বছর ধরে আজকের এই দিনটার অপেক্ষা করেছি। আজ ওই দড়িটা ওই শুয়োরের বাচ্চাটার গলায় টেনে ওই ড্রয়িং রুমে ঝুলাবো। আরে পড়ি, আরে তাড়াতাড়ি করে ওষুধটা গুঁড়ো গুঁড়ো কর। তবেই তো ওই মরণটা মারণ ঘুমে যাবে রে। কে ওখানে? হ্যাঁ, ও তুই? কি রে, আমাদেরকে মেরেও তো শান্তি হয়নি এখনো। কৌস্তবকেও মারবি? আজ আবার এলি? 16টা বছর ধরে এই রাতে তুই আসিস, কিন্তু আজ তার অবসান ঘটবে। এই পৃথিবী থেকে তোর ভাইকেও মুক্তি দেব আমি। ব্যাস, তারপর এই পুরো সেন সাম্রাজ্য আমার। পরিতোষবাবুর ঘরের দরজায় তৈরি হলো এক নারী ছায়া মূর্তি। কৌশিকী অমাবস্যার রাতে নিস্তব্ধ হয়ে গেল সারা বাড়ি। একটা ঝিঝি পোকার ডাক পর্যন্ত মিলিয়ে গেছে আবহাওয়াতে। এক যুবতী মেয়ে এলো চুলে, তার চোখ জল করে লাল হয়ে উঠেছে। বাতাসে ছড়িয়ে পড়েছে তার নুপুরের ঝুমুর ঝুমুর শব্দ।
এক রাগী পিশাচিনীর ক্ষোভের গন্ধ, যা একেবারেই সুগন্ধ তো নয়। বাতাসের এক গহ্বর থেকে যেন বেরিয়ে আসছে সেই শব্দ। পরিতোষবাবুর কথার বাবা মা, আমাকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করলি, তারপর টানতে টানতে বসালি বাবার গাড়িটায়, আর তারপর 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 ব্রেক ফেল করে গাড়িটা পড়লো জলে। আর একটা মাস্টার প্ল্যানের 90% কমপ্লিট হলো সেদিন। আর বাকিটা আজ শেষ হয়ে যাবে কৌস্তবের মরার পর। কিছু করিস না, না ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। ও তো তোকে বাবার মতো দেখে। না না, তুই ওকে কিছু করিস না, ওকে ছেড়ে দে। হ্যাঁ, বাবা বাবা না বাল, কিংসুকের সুখের ফল আমি কেন সারা জীবন বয়ে বেড়াবো? আগে আগে ওই কিংসুক আমায় চাকর করে রেখেছিল, এখন এখন ওই শুয়োরের বাচ্চাটার চাকর আমি কখনোই হব না, কখনোই না। ওটাকে আজ মরতেই হবে। কৌশিকের সূক্ষ্ম শরীর অল্প অল্প করে রাগে আরো স্থূল হয়ে উঠছিল, যেন সেই অনাদি অনন্ত দেবী মাতঙ্গিনী ভৈরবীর আদেশে আজ কৌশিকী তার প্রতিশোধী রূপ ধারণ করেছে। এই অমাবস্যার রাতে যেন সব কালো অন্ধকার টেনে শুষে নিয়েছে নিজের সেই স্থূল শরীরটার মধ্যে। ঘরের মধ্যে তার প্রবেশের পরই পুরো ঘরে ছেয়ে গেল এক অদ্ভুত নৃশংস গন্ধ। এক কালো ছায়া যেন চাপড়ে আটকে ধরেছিল পরিতোষবাবুকে। এক নারী অট্টহাসি ছড়িয়ে পড়ে সারা ঘরে। নৃশংসভাবে পরিতোষবাবুর ওপর এগিয়ে আসে সেই ছায়ামূর্তি। তুই আমাদের দম আটকে মেরেছিস, আজ তুইও আত্মহত্যা করবি, আর বুঝবি কেমন লাগে দম আটকে মরতে। নোচ্ছার মাগি, তুই কিচ্ছু করতে পারবি না আমার, কিচ্ছু করতে পারবি না আমার। আজ 2 দিন কেটে গেছে ঘটনাটার। কৌস্তবের ছুটি চলছে এখন। বিকেলবেলা একটু আগেই হরিদা চা দিয়ে গেল তাকে। ব্যালকনিতে একটা রকিং চেয়ারে বসে সেই চা এবং প্রকৃতি দুয়েরই অপরূপ সৌন্দর্য উপভোগ করছে সে। এখন বৈশাখ মাসের শেষ, তাই যখন তখন ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির আশঙ্কা বিদ্যমান। প্রকৃতি যেন এক অস্বাভাবিক আনন্দে মেতে উঠেছে। কখনো কখনো মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি শুরু হবে, আবার কখনো মেঘের কোণ থেকে সোনালি আলোর ছটা প্রকৃতিতে লীন হয়ে যাচ্ছে। হঠাৎ ঝোড়ো হাওয়ার সাথে বাগান থেকে কয়েকটা গাছের পাতা এসে কৌস্তবের হাত ছুঁয়ে গেল। ঠিক 2 দিন আগেই এই বাড়িতে একজন আত্মহত্যা করেছেন, তবে তাও বাতাসটা খুব হালকা, খুব সুন্দর শান্তি দিচ্ছে তাকে। সারা বাড়ি খালি হলেও তার এখন অতটা খারাপ লাগছে না। ভূতপ্রেত আদি একেবারেই বিশ্বাস করে না কৌস্তব, তবে সে সচ্চক্ষে যা দেখেছে তা অবিশ্বাস করবেই বা না কি করে।
কিন্তু সে বারবার ভাবছে সেদিন তো সে নেশাতেও ছিল। অবশ্য পরিতোষবাবুও নেশা করেন, তবে কি এগুলো সব নেশারই ফলস্বরূপ? হয়তো ইন্সপেক্টর সিনহা যা বলেছে সেগুলোই সত্যি, হয়তো এই সব কিছুই শুধুমাত্র পরিতোষবাবুর মাথার ব্যামো। এই দুদিনের মধ্যে ঘটে যাওয়া কোনো ঘটনা এই মস্তিষ্ক ব্যাখ্যা দিতে পারে না। তবে যেটা ব্যাখ্যা দিতে পারে সেটা হলো এক বন্ধুত্ব, এক নিষ্পাপ ভালোবাসার প্রতীক, যা একটা ভাই বোনের পবিত্র সম্পর্কে গড়ে ওঠে। কৌস্তব এই সম্পূর্ণটা ভুলে যেতে চায়, শুধু মনে রেখে দিয়েছে সেই একটা কথা, কথা দিলাম। সে কোনোভাবেই ভুলতে পারবে না সেই শব্দটা। কিছু রহস্য আছে যা কখনোই উন্মোচন করা যায় না, যেমন ভালোবাসার রহস্য। শুনছিলেন কথা দিলাম, বিভিন্ন চরিত্রের কণ্ঠে শ্রীরূপা, সুব্রত, শতদ্রু, স্বর্ণদীপ এবং সায়ন। রহস্যিক অরিজিনালসের এই ধারণা আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা আবার আসবো নতুন কোনো রহস্যের উন্মোচন করতে। রহস্যিকের আরও পর্ব শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। বাংলা পড়ুন, বাংলা শুনুন এবং অবশ্যই বাংলা বলুন। শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।